রোজার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল। মনে পড়ে গেল তার বাবার মৃত্যুর স্মৃতি। জাবেদ এবার বেরিয়ে এলো আড়াল থেকে। জাবেদকে সামনাসামনি দেখতে পেয়েই রোজার রক্ত টকবক করে উঠল। এগিয়ে যেতে নিল তার দিকে, কিন্তু এর মধ্যে কিছু লোক রোজাকে দমানোর চেষ্টা করতে এগিয়ে আসতো। রোজাও থেমে থাকলো না, প্রতিহত করতে লাগলো প্রত্যেকটা লোককে। এই 3 বছরে সে তো খুব দক্ষভাবে মারপিট শিখেছে। রোজার নিপুণ হাতে মারপিট দেখে জাবেদ ভ্রুকুচকে তাকিয়ে রইল। 6 জনকে একদম কাবু করে ফেলার পর রোজা জাবেদের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোর ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হলো জাভেদ। আমরা আবার মুখোমুখি হলাম, আমাদের আবারও দেখা হলো। জাবেদ নিজেও হাসত, বলল, দেখা তো হতেই হতো, না দেখা হলে শেষ করব কি করে? রোজা এবার চোখ মুখ শক্ত করে বলল। মামুনি কোথায়? জাবেদ সহ বাকি সবাই যেন খুব মজা পেল। হুহা হাসিতে পুরো জঙ্গল প্রতিধ্বনিত হতে থাকতো। রোজা এবার বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালো সবার দিকে। সঙ্গে সঙ্গে রোজার মস্তিষ্কের স্নায়ু কাজ করতে শুরু করলো। নিজেই নিজের প্রতি বিরক্ত হলো রোজা। সে কিভাবে এই ভুলটা করতে পারলো? কোনো রকম যাচাই বাছাই না করে সে চলে এলো। আবেগের বসে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো মেয়ে তো রোজা না। তবে আজ কিভাবে এই ভুলটা করতে পারলো? সে কি তাহলে আসরে পা দিয়েছে জাবেদ রায়হানের ফাঁদে? রোজা আবারও চোখ মুখ শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে উঠল, জাভেদ রায়ান, আমার দুর্বল জায়গাগুলোতে আঘাত করে কাজটা ঠিক করলি না। এই খেলাটা শুরু করেছিলি তুই, কিন্তু শেষ করব আমি, ইনশাআল্লাহ। জাবেদ সঙ্গে সঙ্গে বলল, কিন্তু সেটা তখনই করবি যখন এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি, তাই না? রোজার মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। সে শুধু একটু ক্ষীণ হাসল। সে খুব ভালো করেই জানে যে এটা একটা ষড়যন্ত্র। হতেও পারে সে আজ বেঁচে ফিরে যেতে পারবে না। তবে রোজা ভাগ্য খুব বিশ্বাস করে। যদি আজই তার ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে সেটাই হবে। সারা রুম জুড়ে পাইচারি করছে রিয়াদ। তার মনে চিন্তা শেষ নেই। এমনিতেই রোজার পার্সোনাল ইনফোতে মেরিটাল স্টেটাসের জায়গায় মেরিট দেখে সবাই হতবাক হয়ে গেছে। হিসাব মেলাতে পারছে না কেউ। নুরার তো কষ্ট হচ্ছে এই ভেবে যে এইটা সত্যি হলে তার প্রিয় গায়ক আহমেদ স্যার তো মরেই যাবে। সেই রেশ কাটাতে না কাটাতেই আবার তার মধ্যে একটা আগে তাদের বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী রাসেল নামে একটি ছেলে কল করে বলেছে যে তার নাম দিয়ে কেউ রোজাকে মেসেজ দিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। শ্যামপুর নামক কোনো জায়গায় যেতে বলেছে তাকে। তারাকা যেন যত দ্রুত সম্ভব রোজাকে রক্ষা করে। কথাটা শোনার পর অহনার মাথা ঘুরে গিয়েছে। এই কারণেই তাহলে ম্যাম এভাবে বেরিয়ে গেল। নাহিদের মাথাও কোনো কাজ করছে না। তার প্রিয় ম্যাম বিপদে পড়েছে শুনেও সে হাত পা গুটিয়ে থাকবে নাকি? কিছু করার জন্য হাত খুশখুশ করছে তার। হঠাৎ করেই নুরা বলে উঠল, মানে রিয়াদ ভাই, আমরা একবার আহমেদ স্যারকে কল করি। যদি উনি কিছু করতে পারেন, ওনাকে জানানোটা প্রয়োজন। সঙ্গে সঙ্গে রিয়াদ নুরার দিকে হতভম্ব হয়ে তাকালো। তাই তো, এই কথাটা তার মাথায় আসেনি কেন? অহনা হঠাৎ করে বলে উঠল, ও, একটা কথা মনে পড়লো। 2 বছর আগে আহমেদ স্যার শ্যামপুর নামে কোনো জায়গায় একটা পুরনো বাংলো কিনলো না? সৌরভ ভাই যে বলেছিল, ওই জায়গাটাই কি সেই জায়গাটা নাকি যেইখানে ম্যাম গিয়েছে? তেমনটা হলে তো স্যার ওই জায়গাটা কোথায় সেটা খুব ভালো করেই জানবে। রিয়াদ আর কিছু ভাবলো না, সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। কল করলো সৌরভের নাম্বারে। হ্যালো সৌরভ, স্যার কি খুব বিজি? সৌরভ আমতামতা করে বলল, হ্যাঁ, না মানে ছাত্র ঘুমাচ্ছে। অহনা রিয়াদের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে বলল, স্যারের ঘুম চলে যাক। শোন, স্যারকে তাড়াতাড়ি বল যে ম্যামের খুব বিপদ, ম্যামকে বাঁচাতে হবে। ম্যাম হয়তো শ্যামপুরের দিকেই গিয়েছে, কিন্তু শ্যামপুরের কোথায় সেটা আমরা বলতে পারবো না। স্যার হয়তো খুব ভালো করেই জানে ঠিকানাটা। ম্যামের গাড়ি লোকেশনটাও ট্র্যাক করতে পারছি না। সৌরভের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে হন্তদন্ত হয়ে সার বলে চিৎকার করতে করতে ছুটে গেল আহমেদের রুমে। রোজাকে চারিদিক থেকে লোকজন ঘিরে ফেলেছে। প্রত্যেকটা লোকের হাতে এক এক ধরনের অস্ত্র। আজ রোজা এমন একটা বিপদে পড়েছে, সে তাড়াহুড়া করতে যেয়ে না এনেছে তার ফোন, আর না এনেছে কোনো রকম অস্ত্র। তার বন্দুকটাও ফেলে এসেছে বাড়িতে। এমন দায়িত্বহীনতার জন্য রোজার মনে হলো তার এখনই মরাই উচিত। আকাশে মেঘ গর্জন করছে। রোজা প্রথমে হাত দিয়ে কিছুটা প্রতিহত করতে চেষ্টা করলে সবার সাথে পেরে উঠতে পারে না। এক পর্যায়ে হঠাৎ জাবেদ রায়ান ঠান্ডা অথচ স্নায়ুযুদ্ধের মতো একটা হাসি দিয়ে তার বন্দুক তুলল।
তোর মতো মেয়েকে থামানোর একটাই উপায় আছে। সে বলল ঠান্ডা কণ্ঠে, এবং পর মুহূর্তেই রোজার গায়ে গুলি করল। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা সোজা রোজার পায়ের পাশ দিয়ে ছেঁচে বেরিয়ে গেল। ভাগ্যবশত পুরোটা ঢোকেনি, কিন্তু তীব্র আঘাত দিল। রোজা চিৎকার করে উঠল না, শুধু একটা তীক্ষ্ণ নিঃশ্বাস নিল, এবং তার শক্ত পা কেঁপে উঠল। পায়ের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। রোজা এক হাত দিয়ে চেপে ধরল নিজের পা। সে ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকলো। এক পর্যায়ে চোখ দুটো বন্ধ করে আসতে থাকলো। তার চোখে তখনও লড়াই করার তীব্রতা ছিল, কিন্তু শরীর আর সে প্রতিরোধ করতে পারল না। রোজার পা আর সাপোর্ট দিতে পারছিল না। ব্যথার চাপ তাকে টেনে নিয়ে এলো মাটির মধ্যে। ধীরে ধীরে শেষ ধপ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। হাতে পা ধরে রেখে কষ্টটা সামাল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি ততক্ষণে ক্ষীণ হয়ে আসছিল। তাকে ঘিরে থাকা লোকগুলো তার এই দুর্বল অবস্থার সুযোগ নিল। তারা ঝাঁপিয়ে পড়ল, তার হাতে আর পা বাঁধতে শুরু করলো। তাদের শিকারে পরিণত হয়েছে রোজা। এই মুহূর্তটা যেন জাবেদের জন্য জয়ের মুহূর্ত। রোজা তখন নিঃশব্দে তাদের প্রতিক্রিয়া দেখছিল, চোখে অসম্ভবের এক জ্বলন্ত আভা। তার মাথা তীব্রভাবে ঘুরছিল, কিন্তু সে বুঝতে পারছিল এটাই তার জন্য এক কঠিন মুহূর্ত। রাতের আকাশ যেন এই মুহূর্তের সঙ্গে মিলিয়ে হঠাৎ করেই ভারী মেঘে ঢেকে যায়। গাছের পাতাগুলো কাঁপতে থাকে, আর বাতাসে ঝড়ের ইঙ্গিত। হঠাৎ করে আকাশ ফেটে যায়, বৃষ্টি নেমে আসে ঝমঝম করে, যেন পুরো পৃথিবীটাই কান্নায় ভেসে যাচ্ছে। প্রতিটা বৃষ্টির ফোঁটা মাটিতে আঘাত হেনে সেই যন্ত্রণার ছন্দ তৈরি করছে। রোজার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। গায়ে পড়ে বৃষ্টির ফোঁটাগুলো যেন তার রক্তাক্ত দেহের যন্ত্রণা মুছে দিতে ব্যর্থ। ঠান্ডা বৃষ্টির স্পর্শে শরীরের ঘা যেন আরও বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু রোজা তবুও দুর্বলতার সঙ্গে লড়াই করছে। বৃষ্টির ধারাপাতে তার চারপাশে ঢেকে যাচ্ছে। রাতের অন্ধকারে ঝরঝরে বাতাস আর বৃষ্টির শব্দে যেন পৃথিবীর সব কিছু থেমে আছে। সবাই ভিজে যায় বৃষ্টিতে। ভেজা অবস্থায় যাবে ধীরে ধীরে রোজার চারপাশে ঘুরে বলতে থাকলো, তুই কি ভেবেছিলি খুকি একা আসলে কিছু করতে পারবে? তুমি জানো না এই খেলাটা আমারই বানানো। রোজার দিকে বন্দুক তাক করে আবারও বলল, তোমার জীবনের শেষ মুহূর্তে এসে তুমি কি ভাবছো? তোমার সাহস এখন কোথায়? রোজা সবকিছু হারালেও তার ভেতরের শক্তি তখনও তাকে দমাতে পারছে না। সে প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করতে থাকলো। রোজা কাপা কণ্ঠে বলল, তুই আমাকে কখনোই পুরোপুরি হারাতে পারবি না জাভেদ। আমি যেখানে আছি সেখানেই তোর খেলা শেষ হবে। জাবেদ কিছুক্ষণ তাচ্ছিল্য হেসে চোখের ইশারায় রনিকে কিছু একটা বলে। রনি মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর তাদের লোকজনের ভিড়ের থেকে বের হয়ে আনে মাস্ক পরিহিত একটি মেয়েকে। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে দেখে মেয়েটার দিকে। জাবেদ রায়ান চোখের ইশারায় রোজাকে দেখতে বলে মেয়েটাকে। কিছুক্ষণ পর আগন্তুক মেয়েটা নিজের মাস্ক খুলে ফেলে। রোজা চোখ বন্ধ করে আবারও তাকায়, বোঝার চেষ্টা করে সে যেটা দেখেছে সেটা সত্যি কিনা। আগন্তুক মেয়েটি তার সামনে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে, তার ঠোঁটে শয়তানি হাসি বিদ্যমান। রোজা অস্ফুটে স্বরে বলে ওঠে, জেবা। আহমেদের হাত শক্ত করে স্টিয়ারিংয়ে ধরা। গাড়ির ইঞ্জিনের গর্জন যেন তার বুকের ভেতরে তীব্র দুশ্চিন্তার প্রতিফলন। মাথার ভেতরে একটাই চিন্তা, রোজা বিপদে আছে। রাস্তায় গাড়ি সিগন্যাল যেন সব স্পষ্ট হয়ে গেছে তার জন্য। তীব্র গতিতে গাড়ি ছুটছে, আর তার হৃদস্পন্দন সেই গতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে। এই মুহূর্তের জন্য স্থির হতে পারছে না সে। বুকের ভেতর যেন আগুন জ্বলছে, সময় যেন ফুরিয়ে যাচ্ছে। আহমেদ মনে মনে বিড়বিড় করতে থাকলো, জাভেদের বাচ্চা, আমার রোজার কিঞ্চিত পরিমাণ কিছু হলে তোর শরীর কেটে টুকরো টুকরো করে রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো আমি। আহমেদ গাড়ির গতি বাড়িয়ে দিল। সৌরভের কাছ থেকে খবরটা শোনা মাত্রই আহমেদের কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে আগে থেকেই জানতো জাবেদ খুব তাড়াতাড়ি এমন কিছু করবে, তৈরি ছিল সে। কিন্তু রোজা যে এমন বোকামো করবে আহমেদ সেটা স্বপ্নেও ভাবেনি। মুষলধারে বহমান বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। রোজা এখনও হাঁটু গেড়ে বসে রয়েছে কর্দমাক্ত মাটিতে। তার হাতগুলো পেছনে থেকে বাঁধা এবং পায়ে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। রক্ত পড়া ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়ে শরীরে জমাট বেঁধে গিয়েছে। কিন্তু রোজার মনে অন্য চিন্তা। সে যদি এখন পারত তাহলে নিজেই নিজেকে খুন করে ফেলত। রোজা নিভু নিভু চোখে তাকিয়ে রয়েছে তার সামনে থাকা জেবা এবং জাবেদের দিকে। খুব কষ্টেই চোখ দুটো খুলে রেখেছে সে। নিজের পায়ে গুলি লেগে হওয়া ক্ষতটা ভুলে গিয়ে বোঝার চেষ্টা করছে পরিস্থিতিটা। জেবা দেশের একজন মোটামুটি অন্তত সমালোচনায় এগিয়ে থাকা নায়িকা।
সে জাবেদের মতো একজন ক্রিমিনালের সাথে কি করছে? তাদের সম্পর্কটাই বা কি? জাবেদ তার হাতে থাকা বন্দুকটা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকলো, তোর কি একটু ভয় নেই রে? এইভাবে একটা গুলি করলাম, তাও একটু ভয় লাগবে না? রোজা সূক্ষ্ম বাঁকা হাসি দিল। সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল সেই হাসিটা। দুর্বল কণ্ঠে বলে উঠল, তুই যদি আমাকে সত্যি মারতে চাইতি তাহলে এখনো বাঁচিয়ে রাখতি না, অনেকক্ষণ আগেই মেরে ফেলতি। জাবেদ রোজার বুদ্ধিমত্তা দেখে ঠোঁট উল্টিয়ে নীরব বাহবা দিল। রোজা আবারও বলল, আমি খুব ভালো করেই জানি তুই আজকে আমাকে মারবি না। হয়তোবা তোর মাথায়ও আমার মতো সেই চিন্তা আছে যে মারলে তিলে তিলে মারবো, যেমনটা আমার মাথায় আছে। তোকে তো আমি সহজে মারবো না জাভেদ, তিলে তিলে কষ্ট দিয়ে নির্মমভাবে মৃত্যু উপহার দেব তোকে। জেবা ফিক করে হেসে দিল। সবাই মুচকি হাসল, যেন রোজা কোনো অসম্ভব কথা বলেছে। রোজা নিজেও একটু হেসে বলল, আর বাকি রইল ভয়ের কথা। ভয় তো তুই আমাকে পাস, প্রমাণ দেখবি? এই যে ভয়েই তো আমার হাত বেঁধে রেখেছিস, আবার নিজের নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমার পায়েও কাঁচা হাতের একটা গুলি করলি। পরিস্থিতি নিজেই বলে দিচ্ছে কে কাকে সবচেয়ে বেশি ভয় পায়। জাবেদের মুখ এবার চুপসে যায়। মেয়েটা সত্যি অনেক বুদ্ধিমতী। রোজার কথা তো আসলেই মিথ্যে নয়। রোজাকে এই মুহূর্তে অচল করে দেয়াই তার মূল উদ্দেশ্য ছিল। সেও তো খোঁজ নিয়েছে। এই 3 বছরে তো রোজা এমনভাবে নিজেকে তৈরি করেছে, বর্তমানে সে কোনো বলবান শক্তিশালী পুরুষের থেকেই কম নয়। 20 থেকে 25 জনকে সে একাই কাবু করতে সক্ষম। রোজার হাত পা খোলা রেখে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো বোকা জাভেদ নয়। জাভেদ নিজের দুর্বলতায় লুকিয়ে হেসে বলল, ঠিকই ধরেছিস। এটাও সত্যি যে এখন তোকে মারবো না, কিন্তু তোকে আজকে একটা সত্যি কথা জানাতে চাই, যেটা তোর জানাটা প্রয়োজন। রোজার ভ্রু কুঁচকে গেল। জাভেদ রায়ান জেবার দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাকে চিনিস তো ভালো করেই, তাই না? রোজা দুর্বল চোখে তাকালো জেবার দিকে। সে এখন শয়তানি হাসি দিয়ে তাকিয়ে রয়েছে। জাভেদ বলে উঠল, অনেক দিন ধরেই একটা মিথ্যা পুষে রেখেছিস তুই মনের মধ্যে, বুঝলি? তাই এখন সত্যটা জেনে যাওয়া অনেক ভালো। বেচারা আহমদের জন্য আমার নিজের অনেক কষ্ট হয়। জাভেদ জেবার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। জেবা এবার মুখে খুব ভাব নিয়ে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, জানোই তো আমি আহমেদকে অনেক ভালোবাসি। রোজার কুচকানো ভ্রু আরো কুচকে গেল। জেবার মতো একটা মেয়ের মুখে ভালোবাসি শব্দটা ঠিক মানাচ্ছে না। সুস্থ স্বাভাবিক থাকলে সে এখনই একটা চড় মারত জেবার গালে। ফালতু মেয়ে। জেবা তার সূক্ষ্ম অভিনয় দ্বারা অসহায় কণ্ঠে বলে উঠল, কিন্তু আহমেদ তো আমার ভালোবাসাটা বুঝলো না। সে তো ডুবে আছে অন্য কারোর মধ্যে। এই কারণেই তো আমাকে উল্টো পথ ধরতে হলো। আহারে বেচারা আহমেদ কিছু না করেও তোমার কাছে আজ অপরাধী হয়ে রয়েছে। রোজা এবার থমকে গেল। মস্তিষ্ক অচল হয়ে পড়ল তার। অনাকাঙ্ক্ষিত কিছু শোনার জন্য তার মস্তিষ্ক টকবক করে উঠল। রোজা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। না, সে যেটা ভাবছে তা যেন না হয়। তার মস্তিষ্ক বলছে আহমেদ যেন নির্দোষ না হয়। সে নির্দোষ হলে রোজা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তার বেহায়া মন আবার বলছে এটা মেয়েটা বলুক, সবাই বলুক, সবাই প্রমাণ করে দিক যে তার আহমেদ নির্দোষ। তার আহমেদ কখনোই তাকে ঠকাতে পারে না। আহত রোজা আরও বেশ কিছু ভাবতে পারল না। দোটানায় ডুবন্ত রোজার দিকে তাকিয়ে যেবা সূক্ষ্ম বাঁকা হেসে বলল, স্যার, একটু আগে স্টুডিওতে অভিনেত্রী জেবা এসেছে। অদ্ভুত আচরণ করছে সবার সাথে। সে আপনার সাথে দেখা করতে চায়। আহমেদ তার নতুন গানের লিরিক্স পর্যবেক্ষণ করছিল। তার মন মেজাজ খুবই ফুরফুরে ছিল আজকে, কারণ সে খবর পেয়েছে রোজা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে, আবার রীতিমতো চলে আসতেও পারে। সে তো রোজার সাথে যোগাযোগ করতেই পারছে না। অসভ্য মেয়েটা তো তার ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এমনিতেই রোজার মনে আহমেদের মন খারাপ ছিল। এর মধ্যেই সৌরভের বলা কথাটায় আহমেদের মাথায় রক্ত চড়ে গেল। দেখা করতে চায় মানে? ওনাকে ঢুকতে দিয়েছে কে? আহমেদের বলতে দেরি হয়, দরজা দিয়ে জেবার আগমনের দেরি হয় না। পেছন থেকে সমস্ত সিকিউরিটি গার্ড জেবাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু জেবা জোর করে আহমেদের কেবিনেই ঢুকে পড়ে। জেবার পরনে ওয়েস্টার্ন পোশাক। সে এতটাই টাইট টপস পরেছে যে শরীরের প্রত্যেকটা ভাঁজ ফুটে উঠেছে। আহমেদ বিরক্তিতে চোখ ফিরিয়ে নিল। 2 আঙ্গুল দিয়ে নিজের কপাল ঘষে কাঁচুমাচু হয়ে থাকা সৌরভের দিকে তাকালো।
সৌরভ অপরাধীর মতো করে বলে উঠল। স্যার আমি কিছু করিনি সত্যি। জেবা এবার টালমাটাল হয়ে আহমেদের কাছে চলে আসলো। এরপর টলমলো কণ্ঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও এখান থেকে। আমাকে আর আহমেদকে প্রাইভেট টাইম স্পেন্ড করতে দাও। আহমেদের ভ্রু কুঁচকে যায়। সে খুবই বুদ্ধিমান একজন পুরুষ, আর ভাবতে সক্ষম লাগে না যে এখন যদি সবার সামনে জেবা তার সাথে উল্টাপাল্টা কথা বলে তাহলে এসব কথা মিডিয়াতে যেতে বেশি সময় লাগবে না। জেবা যে আহমেদকে বাজেভাবে ডিস্টার্ব করে সেটা শুধুমাত্র সৌরভই জানে। আহমেদ সৌরভকে ইশারা করল। সৌরভ সাথে সাথে সবাইকে নিয়ে আহমেদের কেবিন থেকে বেরিয়ে আসতো। এবারে জেবা খুব বেশি খুশি হলো যেন। সে এগিয়ে এসে আহমেদের গলা জড়িয়ে ধরে বলল, বেবি আই রিয়েলি মিসড ইউ। এবার আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আহমেদ অবাক হয়ে উঠল। মিস জেবা, আপনি ড্রিঙ্ক করেছেন? জেবা ভাবান্তর হলো না, টালমাটাল কণ্ঠে আবারও বলল, বেবি তুমি আবারও আমাকে আপনি বলছো? ইটস নট ফেয়ার। তুমি করে বলো। হ্যাঁ করেছি, তোমার জন্যই তো করেছি জান। দেখো আমি কত সুন্দর ড্রেস পরেছি। এবার তো তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না, তাই না? প্লিজ বলো। আহমেদের মাথা ঘুরতে শুরু করলো। এই মেয়ে ড্রিঙ্ক করে তার স্টুডিওতে এসেছে, এখন আবার তাকে উল্টেপাল্টে কথা বলছে। কোনো মতে আহমেদ জেবাকে সরিয়ে দিতে চাইলে জেবা তার গলা চেপে জড়িয়ে ধরে রাখলো। আহমেদের সাথে তো জেবা পেরে উঠতে পারবে না। আহমেদ কোনো মতে তার গলা থেকে জেবার হাতটা সরিয়ে চেপে ধরল এবং বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন মিস জেবা। আমি এর আগেও আপনাকে সাবধান করেছিলাম। এবার আমি কিন্তু বাধ্য হব পুলিশকে কল করতে। জেবা বাঁকা হেসে বলল, পুলিশকে কল দিয়ে তুমি কি বলবে বেবি? উল্টো আমি যদি পুলিশকে বলি তুমি আমাকে নিজেই স্টুডিওতে ডেকে পাঠিয়েছো, তাহলে কি হবে? আহমেদের এবার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। সে জাবাকে কেবিন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে, আর এদিকে জাবা চেষ্টা করছে আহমেদের কাছে যাওয়ার জন্য। এরকম হাতাহাতির এক পর্যায়ে জেবা নিজেকে সামলাতে পারে না এবং সোফাতে পড়ে যায়। কিন্তু তার এক হাত ছিল আহমেদের গলায়, যে কারণে আহমেদও টাল সামলাতে না পেরে জেবার উপর উপুর হয়ে পড়ে যায়। আহমেদ মহাবিরক্তিতে তার হাতটা সরানোর চেষ্টা করে, কিন্তু সেটাও পারছে না। ফলে পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে যায় যে জেবা থাকে শুয়ে, আর তার উপর কোনো মতে উপুর হয়ে থাকা আহমেদ তার নিজের কলারে থাকা জেবার হাতটা ধরে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আগমন ঘটে রোজার। খট করে দরজা খোলার শব্দতে আহমেদ চমকে তাকায়। এই সময় যদি মিডিয়ার লোকজনও হতো তাও এত ভয় পেত না সে, কিন্তু রোজাকে দেখে তার মস্তিষ্ক অচল হয়ে পড়ল। রোজা নিঃশব্দেই বসে আছে। চারপাশে ঝিরিঝিরি বৃষ্টি এখনো বিদ্যমান। তার ঠান্ডা কাঁধ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। পুরো দেহটা ভিজে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই নেই। সে আজ এই মাটির মতোই ভারী আর অবশ হয়ে আছে, যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সত্যটা জানতে পেরে তার বুকের ভেতর এক ধাক্কায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। আহমেদ যে নির্দোষ, এতদিনের ভুল ধারণা যে এক মিথ্যা জাল ছিল, তা ভেঙে পড়েছে তার সামনে। রোজার ঠোঁট শুকনো, মাটি হাতের মুঠোয় চেপে ধরে যেন নিজের অপরাধ বোধ থেকে পালাতে চায়। এতদিন ধরে নিজের ভালোবাসার মানুষটাকে নিজের কাছ থেকে অন্যায়ভাবে দূরে সরিয়ে রেখেছে, অথচ সে জানতই না আহমেদের হৃদয়ের গভীর ভালোবাসার কথা। নিজের ভেতরকার এই সত্য মেনে নেওয়াটা যেন অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। ঝিরিঝিরি বৃষ্টির শব্দের মাঝে রোজা একাই বৃষ্টির ফোঁটায় হারিয়ে যাচ্ছে। তার চোখে এক ধরনের অস্থিরতা ফুটে উঠেছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, অথচ সেই কষ্টটা প্রকাশ করার কোনো ভাষা নেই। রোজার চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। বৃষ্টির জন্য সেটা হয়তোবা বোঝা সম্ভব হচ্ছে না, কিন্তু তার চোখ অশ্রুসিক্ত হয়ে লাল হয়ে গিয়েছে। রোজা শেষ কেঁদেছিল তার বাবা মারা যাওয়ার সময়। গত 3 বছর ধরে সে আর কখনোই কাঁদেনি, তবে আজ তাকে আবারও কাঁদতে হলো। রোজার মনে পড়তে লাগলো একে একে আহমেদ এবং অহনার কথা। অহনা বলেছিল, ম্যাম আপনি হয়তোবা সেই দৃশ্যের আগের দৃশ্যটা দেখেননি। আগের দৃশ্যটা দেখলে হয়তো বুঝে যেতেন স্যার নির্দোষ ছিল। আহমেদও তো স্পষ্ট স্বরে বলে দিয়েছিল। আমি জানি তুমি খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে, এবং যেদিন জানতে পারবে সেদিন নিজে কষ্ট পাবে। রোজা এখন মরে যেতে ইচ্ছে করছে। তার মন বলছে যে যাবে তাকে এখনই গুলি করে দিক, তবে এবার পায়ে নয়, তার বুকের মধ্যে ঠিক বামে একটা গুলি করে দিক। ঝাঁঝরা হয়ে যাক তার বুকটা,
যে বুকে একটুও মায়া ভালোবাসা কিচ্ছু নেই। ক্ষতবিক্ষত হয়ে যাক তার হৃদয়, সেই হৃদয় এখনও আহমেদকে বুঝতেই পারেনি। রোজার এসব চিন্তাভাবনার মধ্যেই জেবা বলে উঠল, তবে মজার বিষয় কি জানো, আমি ওই দিন ড্রিঙ্কস করিনি, আমি একদম স্বাভাবিক ছিলাম। আসলে আমার একটা প্ল্যান ছিল। সেই সময় আমি তো ভেবেছিলাম যে আমি তখন আহমেদের কাছাকাছি যাব, আর সেই সময় মিডিয়ার লোকরা এসে আমাদেরকে সেই অবস্থায় দেখে ফেলবে। আমি তো মিডিয়ার লোকদের আগেই খবর দিয়ে দিয়েছিলাম, এবং এরপর এটা জানাজানি হওয়ার পর আহমেদ বাধ্য হয়ে নিজের পপুলারিটি বাঁচাতে আমাকে বিয়ে করে ফেলবে। কিন্তু কি আর বলবো, মাঝখান থেকে তুমি এসে প্ল্যানটাই ভেস্তে দিলে। রোজা নিভু নিভু স্বরে কিছু বলতে যাবে, ঠিক তখনই দূরে গাড়ির আওয়াজ শোনা গেল। রাত্রির নীরবতা যেন সেই শব্দে ভেঙে পড়ল। রোজা চোখ বন্ধ করে সেই শব্দ শুনল। এই গাড়ির শব্দটা খুব চেনা লাগছে তার। কেন যেন তার বুকটা ধুকপুক করছে। কেন যেন রোজার মনে হচ্ছে আহমেদ এখানে আসছে। রোজার ভাবনা শেষ হয়নি, তার মধ্যে একটা গাড়ি হঠাৎ করেই তাদের মধ্যে এসে দাঁড়ালো। গাড়িটার দিকে সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। রোজা চোখের পাপড়ি দিয়েই টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। কোনো মতেই কষ্ট করে গাড়িটার দিকেই ভালো করে তাকালো সে। সঙ্গে সঙ্গে তার বুকটা থক করে উঠল। এই গাড়ি তো, এই গাড়িটা তার চেনা, খুব চেনা। রোজা ঠোঁট কামড়ে বড় করে শ্বাস নিল। এই শ্যামপুর নামে জায়গাটার কথা শুধুমাত্র আহমেদই জানে। রোজার এখন উচিত ছিল আহমেদের এখানে আসার জন্য খুশি হওয়া, কিন্তু সে খুশি হতে পারল না। অপরাধবোধ জেগে উঠল তার মনের মধ্যে। সে কিভাবে এখন আহমেদের সামনে গিয়ে দাঁড়াবে, কিভাবে তাকে মুখ দেখাবে। এদিকে জাবেদ সহ সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। এখানে তো কারো আসার কথা নয়, এটা একটা জনবসতিহীন এলাকা। এরকম জায়গায় কোনো মানুষ আসা যাওয়া করে না। এই গাড়িতে কে এলো? আহমেদ গাড়ির ইঞ্জিন থামিয়ে একটু দেরি করল না, দরজা খুলে বেরিয়ে এলো। তার মুখে অদ্ভুত এক দৃঢ়তা, চোখে জ্বলন্ত আগুন। সেই আগুন যা শুধু একজন প্রেমিকের চোখেই থাকে যখন তার ভালোবাসার মানুষ বিপদে পড়ে। আহমেদকে দেখে সবাই অবাক হয়ে গেল। শুধুমাত্র অবাক হলো না রোজা, সে চোখ বন্ধ করে মাটির দিকে মুখ নামিয়ে রাখল। আহমেদকে দেখে যেবা খুব ভয় পেল। কোনো রকম ভিড়ের মধ্যে ঢুকে কেটে পড়ল সে। এত ভিড়ের মধ্যেও আহমেদের চোখ পড়ল কর্দমাক্ত মাটিতে নিঃস্ব হয়ে পড়ে থাকা রোজার দিকে। রোজার দিকে চোখ পড়তেই তার ভেতরটা যেন এক মুহূর্তেই ছিঁড়ে গেল। রোজার এই অবস্থা, শরীর ক্ষতবিক্ষত, রক্তের আভা, তা দেখে আহমেদ নিজেকে সামলে রাখতে পারল না। তার হৃদয়ে কষ্ট, কিন্তু মুখে চরম আত্মসংবরণ। রোজা, আহমেদ ফিসফিস করে বলে উঠল, যেন রোজার নামটি উচ্চারণ করতেই তার ভেতরকার সমস্ত ভালোবাসা ঝরে পড়ল। রোজা ঠিক শুনতে পেল, কেউ খুব কষ্টে তার নামটা ধরে ডেকেছে। সে শুনতে পেল, কিন্তু তাও মুখ তুলে তাকালো না। সবাই ভেবেছিল জাবেদ হয়তোবা আহমেদকে দেখে ভয় পাবে, কিন্তু জাবেদের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। তার চোখে অবজ্ঞা ফুটে উঠল। তুমি এখানে কিভাবে? তুমি তো একটা গায়ক, গায়ক হয়ে কি এখানে গায়কগিরি করতে এসেছো? সে উপহাস করে বলল, কিন্তু আহমেদের চোখে এক পলকও জাবেদের দিকে যায়নি। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে সোজা রোজার দিকেই দৌড়ে গেল। তার চোখে শুধুই রোজা। তার এই আগমনে যেন চারপাশের বাতাসও এক ধরনের উত্তেজনা দেখা গেল। আহমেদ তো তখন থেকেই মনে মনে ভেবেই রেখেছিল যে এখানে এসে আগে জাবেদকে নিজ হাতে খুন করবে, কিন্তু রোজাকে দেখার পর আশেপাশে তার আর কিছুই খেয়াল থাকলো না। আহমেদ দৌড়ে এসে ভিজে যাওয়া রোজাকে চেপে ধরল। রোজার মুখটা দু হাতে চেপে ধরে উত্তেজিত স্বরে বলল, ঠিক আছো? ব্যথা পেয়েছ? ওরা কি তোমাকে আঘাত করেছে? কোথাও লেগেছে? দেখা তো আমাকে। আহমেদের কথা এলোমেলো, সে নিজেও ভিজে যাচ্ছে। বলতে বলতেই রোজার হাতের বাঁধন খুলে দিল আহমেদ। রোজা স্তব্ধ যন্ত্রের ন্যায় তখনও বসে রয়েছে। তার দু চোখ শুধু অবাক হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে। রোজা মনে মনে ভাবছে, সে যদি এখন ক্ষমা চায়, আহমেদ কি তাকে ক্ষমা করবে না? সে কখনো ভাবেনি আহমেদ এখানে আসবে, তাও একা। তার মন ভেতরে ভেতরে আহমেদের প্রতি অভিমানে ভরে আছে, কিন্তু এই মুহূর্তে আহমেদের উপস্থিতি তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগিয়ে তুলল। আপনি কেন এসেছেন? রোজা ক্ষীণস্বরে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল একটা মিশ্র অনুভূতি, অভিমান আর বিস্ময়ের মিশ্রণ। আহমেদ ধীরে ধীরে গভীরভাবে রোজার চোখের দিকে তাকালো।
কেন যেন আহমেদের মনে হলো রোজা একটু আগে খুব কান্না করেছে। মায়াভরা নয়ন জোড়া অশ্রুসিক্ত হয়ে রক্তের মতো লাল আভা ফুটে রয়েছে। তুমি কি ভেবেছিলে আমি আসবো না? সবকিছু জানার পর আমি বসে থাকবো? তুমি তাই ভেবেছিলে রোজা? নিজের মতো ভাবো আমাকে। আহমেদের কণ্ঠ ছিল গভীর, আবেগময় এবং তাতে ছিল এক ধরনের চরম প্রতিজ্ঞা। রোজা কিছু বলতে পারল না। আহমেদের বলা শেষের কথাটা একদম তার বুকে গিয়ে বিঁধল। এতক্ষণ ধরে নিজের গুলিতে আঘাতপ্রাপ্ত পায়ে যন্ত্রণা অনুভব না করলেও আহমেদের উপস্থিতিতে কেন যেন রোজার এখন পুরো শরীরটায় ব্যথা করছে। এই মুহূর্তে রোজা এখন সমস্ত যন্ত্রণা অনুভব করতে পারছে। অসম্ভব ব্যথা করছে তার পায়ে যেখানে গুলিটা লেগেছে। এই দৃশ্য দেখে জাবেদের রাগ আরও বেড়ে গেল। সে বিরক্তির স্বরে পড়ে উঠল, এই এখানে কি সিনেমা শুটিং চলছে? তোমরা আমাদের নাটকগুলো বন্ধ করো তো। হাস্যকর, অসহ্যকর। আহমেদ রোজার থেকে চোখ সরিয়ে চোখ শক্ত করে জাবেদের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, শুকরিয়া আদায় কর, তুই এখনো বেঁচে রয়েছে জাবেদ। একটু আগে জাবেদ তার দলবল নিয়ে চলে গিয়েছে শ্যামপুর থেকে। আজ ইচ্ছে করে আহমেদ বা রোজা কেউ কিচ্ছু করেনি। এই জায়গাটা এমনিতেই তেমন একটা ভালো নয়, তার মধ্যে তাদের সাথে আজ কোনো রকম অস্ত্র নেই। যাওয়ার আগে জাবেদ হুমকি স্বরূপ আহমেদ এবং রোজাকে পড়ে গিয়েছে। আজ তোমাদেরকে ইচ্ছে করে ছেড়ে দিলাম, এনেছিলাম শুধুমাত্র হুমকি দেওয়ার জন্য। একটা কথা মনে রাখ, আমার পেছনে লাগতে আসিস না। এখনো সময় রয়েছে। আমার ফ্যাক্টরিগুলোতে আগুন লাগিয়ে এমনিতেই অনেক বড় ক্ষতি করেছিস আমার। এজন্য আজ শুধুমাত্র ট্রেলার দেখালাম। বেশি বাড়াবাড়ি করলে দুটোকেই একদম গুম করে দেব। আহমেদ চুপ ছিল, ইচ্ছে করে কিছু বলেনি। সে আজ কোনো রকম ভায়োলেন্স চাচ্ছে না। যাওয়ার আগে জাবেদ আহমেদ এবং রোজার গাড়িগুলোকে পুড়িয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে, আজ দেখি তোরা এখান থেকে বের হস কি করে। সমস্ত কিছু শেষ করে দিয়েই যাবে রায়ান শ্যামপুর থেকে বেরিয়ে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গিয়ে মুষলধারে বৃষ্টি পড়তে থাকলো। আহমেদ রোজাকে আরও চেপে ধরে। রোজা দুর্বল কণ্ঠে বলল, আমরা এখন ফিরে যাব কি করে? আহমেদ রোজার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, শ্যামপুর এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার একটা বাংলো রয়েছে। আজকের রাতটা সেখানে থাকে। এখন এখানে নেটওয়ার্কও পাবো না। কাল সকালে কোনোভাবে সৌরভকে খবর দেব। এখন উঠো এখান থেকে, অনেকক্ষণ ভিজেছ, জ্বর চলে আসবে। আহমেদ রোজাকে টেনে তুলতে গেল, কিন্তু সেই মুহূর্তে রোজার পায়ে টান লাগলো। আর্তনাদ দিয়ে চিৎকার করে উঠল সে। চমকে গেল আহমেদ। কি হলো রোজা, ব্যথা পেয়েছ? কোথায় লেগেছে? আমি তো তোমাকে সেভাবে ধরিনি। রোজা দুর্বল চোখে তাকালো আহমেদের দিকে। একটু চিৎকার দিতেই লোকটা কেমন উত্তেজিত হয়ে গেল। আহমেদ এখনো বুঝতেই পারেনি যে রোজার পায়ে গুলি লেগেছে। রোজা প্রথমে চাইল না বলতে, কিন্তু এভাবে আরও কিছুক্ষণ থাকলে রোজার পায়ে ইনফেকশন হয়ে যেতে পারে। রোজা ধীরে ধীরে বলল, আমার পায়ে গুলি লেগেছে। আহমেদ থমকে গেল। অবাক হয়ে ভয়ার্ত কণ্ঠে কিছু বলতে গেলেই রোজা আবারও পড়ে উঠল। সমস্যা নেই, পায়ের ভেতরে ঢুকেনি, শুধুমাত্র ঘেঁষে বেরিয়ে গিয়েছে। শ্রান্ত ও হতাশায় ভরা রাতের অন্ধকারে আহমেদ থমকে বসে রোজার দিকে তাকালো। তার প্রিয় নারীর শরীর ক্ষতবিক্ষত এবং আহত পায়ের দিকে তার নজর পড়তে হৃদয়ে এক রক্তক্ষরণ অনুভব করল। আহমেদ আহাজারি করে বলতে লাগলো, এটা কিভাবে হলো? হ্যাঁ, সাবধানে থাকো না তুমি? বারবার সাবধানে থাকতে বলে আল্লাহর ওয়াস্তে একটা কথা শোনো না। বেশি মাতব্বরি করতে কে বলেছিল তোমায়? হায় আল্লাহ, এখানে তো কোনো হসপিটালও নেই। এই মুহূর্তে তোমাকে হসপিটালে নিয়ে যাবো কিভাবে? এইটা তো ইনফেকশন করতে পারে। তুমি রক্তাক্ত পানি বৃষ্টির মধ্যে ছিল। আমি ঠিক আছি, রোজা বলল, কিন্তু তার কণ্ঠে ছিল এক ধরনের নৈরাজ্য। সে চাইছিল শক্তিশালী থাকতে, কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারছিল না। আহমেদ তার পায়ের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, দেখতেই তো পাচ্ছি কতটা ঠিক আছো। এই জন্যই তুমি তখন এইভাবে ছিলে। তাই তো বলি, তোমার মতো একটা মেয়ে জাভেদের সামনে এভাবে দুর্বলভাবে তো বসে থাকার কথা নয়। তুমি তো পারলে জাভেদকে ঘুষি মেরে দিতে। কথা মিথ্যে নয়, আসলেই গুলিটা না লাগলে রোজা একা একাই সবাইকে হ্যান্ডেল করতে পারত। জাভেদ তো মোটের ওপর 15 থেকে 20 জন লোক নিয়ে এসেছে। এরকম গুটি কয়েক ছেড়ে পেলে তো রোজার বা হাতের খেল। আহমেদ এবার আরো কাতর কণ্ঠে বলে উঠল, এখন কি হবে এটার? খুব ব্যথা করছে? অবশ্য ব্যথা তো করবেই। তোমার খুব ঠান্ডা লাগছে তাই না? দাঁড়াও। আহমেদ নিজের গায়ের জ্যাকেটটা খুলে ফেলল।
ভাগ্যিস ভেতরে টি শার্ট পরে এসেছিল। রোজার গায়ে জ্যাকেটটা পেঁচিয়ে দিয়ে পকেট থেকে রুমাল বের করে রোজার পায়ের আহত স্থানটা বেঁধে দিল। রোজা একটু ব্যথা পেলেও চোখ বন্ধ করে সহ্য করল। চোখ খিচে বন্ধ করে থাকা রোজার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু হবে না, ঠিক হয়ে যাবে রোজা, একটু সহ্য করে নাও। বাংলোতে চলো, আমি গরম পানি দিয়ে পুরো আহত স্থানটা পরিষ্কার করে দেব। আজকের রাতটা কোনো মতো কষ্ট করে পার করে দাও, কালকে ভোরে হসপিটালে নিয়ে যাবো তোমাকে। একটু কষ্ট করে সহ্য করে নাও, ঠিক আছে? আহমেদ এসব কথায় আগে রোজা তাচ্ছিল্য হাসত, কিন্তু আজ তার জন্য আহমেদের এমন উত্তেজনা দেখে তার চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো সে। আহমেদ রোজার পায়ের ক্ষততে নরমভাবে স্পর্শ করল। সেই গুলির দাগ এখনো তাজা, তার হৃদয় ভেঙে এলো। রোজা একটা শুকনো ঝোঁক ঘিরে চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি। আহমেদ প্রথমে অবাক হলো, মাথা নামিয়ে রোজার দিকে তাকিয়ে কিছু একটা মনে করে বলে উঠল, বাবা, ভূতের মুখে রাম রাম, তো কিসের জন্য? রোজা একইভাবে উত্তর দিল, এমনিতে ইচ্ছা করলো তাই। আহমেদ ব্যঙ্গ করে বলে উঠল, সরি তুমি তোমার নিজের কাছে রাখো। এসব সরি ধুয়ে কি আমি পানি খাবো? আসছে সরি বলতে, আমার তোমাকে হলেই চলবে। এখন ওঠো তাড়াতাড়ি, বাংলাতে যাওয়া লাগবে। এমনিতেই ভিজে গেছো, আরো ভিজলে জ্বর চলে আসবে। রোজা এবার অসহায় কণ্ঠে বলে উঠল, আমার খুব ঠান্ডা লাগছে, পা অবশ হয়ে গিয়েছে, হয়তো হাঁটতে পারবো না। আহমেদ ভ্রু কুঁচকে বলে উঠল, তোমাকে হাঁটতে বলেছে কে? আকাশে মেঘের গর্জন আর একটানা বৃষ্টি যেন পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। বৃষ্টির ভারী ফোঁটাগুলো পাথরের মতো আঘাত করছে। মাটি জলমগ্ন, পথে হাঁটা প্রায় অসম্ভব। চারপাশেরই বিশৃঙ্খলার মধ্যে আহমেদের মন তীব্র অস্থিরতায় ছটফট করছে। যখন যন্ত্রণা ও দুর্বলতায় রোজার চোখ ভারী হয়ে এসেছে, ঠিক তখনই হুট করে আহমেদ কোনো দ্বিধা না করে রোজাকে কোলে তুলে নেয়। তার নিজের শরীর ভিজে তীব্র শীতল বৃষ্টিতে কাঁপড়েও রোজা নিজের ব্যথা যন্ত্রণা সব ভুলে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে, যে এখন তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। রোজার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, পায়ের যন্ত্রণা ধীরে ধীরে তীব্র হচ্ছে, কিন্তু আহমেদের উষ্ণ শরীরের স্পর্শে সে কিছুটা স্বস্তি খুঁজে পায়। দুজনের নিঃশব্দ বোঝাপড়া, কোনো কথা নয়, শুধু স্পর্শে সমস্ত কিছু বলা হয়ে যাচ্ছে। আহমেদের শক্ত হাতের মধ্যে নিজেকে একবারে নিরাপদ মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে রোজা জানে আহমেদের নিজের চিন্তার বোঝা কম নয়। বৃষ্টির মাঝে তার গা থেকে গড়িয়ে পড়া পানির ধারা যেন রোজার যন্ত্রণাকেও কিছুটা ধুয়ে নিয়ে যেতে চাইছে। তার শ্বাস ক্রমশ ভারী, আর আহমেদের মুখে গভীর উদ্বেগের ছাপ। সেই মুহূর্তেই রোজা একবার চোখ বন্ধ করে গভীরভাবে অনুভব করে আহমেদের কোলের উষ্ণতায় তার শক্ত হাতের আশ্রয়ে যেন অজানায় আরামের বোধ মিশে আছে, যা তাকে এই ব্যথা ভুলিয়ে দিতে চায়। আজ থেকে 4 বছর আগের মতো নিজেকে সবচেয়ে অসহায় ও দুর্বল মনে হচ্ছে। হঠাৎ করে রোজার অতীতের আহমেদের সাথে কাটানো মিষ্টি মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। কত ভালোবাসায় তারা একে অপরকে। আহমেদ তো ঠিকই পারল নিজের ভালোবাসাকে সত্যি প্রমাণ করতে, রোজা কেন পারল না? সে কোনো অবিশ্বাসের আধারে ডুব না দিয়ে নিজের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। রোজা দুহাতে আহমেদের গলা পেঁচিয়ে ধরে তার দিকে অপলক তাকিয়ে আছে। রোজা একবার সামনে তাকায়নি। আহমেদ তাকে কোথায় কোন রাস্তায় নিয়ে যাচ্ছে সেটা দেখারও প্রয়োজন বোধ মনে করল না সে। আহমেদের গলা, গাল, ঘাড় দিয়ে বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় ছুঁয়ে পড়ছে। রোজায় অদ্ভুত চোখে মুগ্ধতার সাথে পর্যবেক্ষণ করতে থাকলো সেটা। এই অন্ধকারেও আহমেদের ঘাড়, গলায় বিন্দু বিন্দু হয়ে থাকা পানির ফোঁটাগুলো মুক্তোর মতো জল জল করছে। রোজার বেহায়া মনটার ইচ্ছে করলো সেগুলো ছুঁয়ে দিতে। আশ্চর্য, কোথায় গেল তার সেই ব্যক্তিত্ব? কোথায় গেল তার সেই এতদিন ধরে গড়ে তোলা কঠিন মনোভাব? ওই আগের মতোই তো সে দুর্বল হয়ে পড়ল, কিন্তু কোথা থেকে যেন একটা অদৃশ্য বাধা পেল। রোজার ভেতরের এক ক্ষিপ্ত সত্তা যেন চেঁচিয়ে প্রতিবাদ করতে থাকলো, লুচু মেয়ে হয়ে গেছিস রোজা, ছি। এভাবে কেউ কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকে, তাও এমন ঘোর লাগে দৃষ্টিতে, ছি রোজা। চোখ দিয়েই তো গিলে খাচ্ছিস। তোকে ভালো মনে করেছিলাম, এই সাবধান, আবারও সেই আগের মতো দুর্বল হয়ে যাচ্ছিস তুই। তৎক্ষণাৎ রোজার আরেক সত্তাও প্রতিবাদী স্বরে ভরে উঠল, তাকিয়ে রয়েছি, একদম ঠিক করেছি। আমি কি পরপুরুষের দিকে তাকিয়েছি নাকি? আমি তাকিয়েছি আমার ব্যক্তিগত পুরুষের দিকে। শুধু চোখ দিয়ে কেন,
পারলে সত্যি সত্যি গিলে খাবো, তাতে তোর কি? উরু সত্তা ক্ষিপ্ত স্বরে আবারও বলে উঠল। ওরে অকৃতজ্ঞ, ওরে বেইমান, এতদিন এই ভালোবাসা কই ছিল তোর? যাকে চিনতেই পারলি না, বিশ্বাস করতে পারলি না, যাকে এতটা কষ্ট দিলি, অবজ্ঞা অবহেলা করলি, তাকে নিজের ব্যক্তিগত পুরুষ হিসেবে দাবি করিস কোন যুক্তিতে? লজ্জা লাগে না? তুই বোঝা আমাকে, তোর এই ঠুনকো ভালোবাসা কি আহমেদের নিঃস্বার্থ ভালোবাসার মতো এতটা খাঁটি? রোজার সেই অদৃশ্য সত্তা আবার দমে গেল। সত্যিই তো, বলার মতো কিছু নেই তার। নিজেই নিজের সাথে এভাবে যুদ্ধ করতে থাকা রোজা তখনও আহমেদের দিকেই তাকিয়ে রয়েছে। তার কেন এখন নিজেকে এত দুর্বল মনে হচ্ছে? চাইলেও দুর্বলতাটা ঢেকে রাখতে পারছে না। অবশ্য এটা সম্ভব নয়। রোজার এখনও মনে পড়ে তার বাবার বলা কথাগুলো। কোনো এক রাতেই রমজান ইসলাম রোজাকে বলেছিলেন, যে তাকে সত্যিকারে ভালোবাসবে তার হৃদয়কে কোনোদিন আঘাত করবি না মা, তার প্রতি সবসময় নরম থাকবি। এই একটা মানুষের প্রতি শুধুমাত্র তুই তোর দুর্বলতা প্রকাশ করবি। এই একটা মানুষের সামনে শুধু তুই সহজ সরল থাকবি, আত্মসমর্পণ করে দিবি নিজেকে তার কাছে। রোজা মনে মনে নিজের মৃত বাবার আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করল। সে তার বাবার কথাগুলো আগে উপলব্ধি করতে পারেনি। আসলেই তো, সে কেন আহমেদের সামনে নিজেকে শক্ত রাখবে? কেন এই মানুষটার সামনে কৃত্রিম মুখোশ পরে থাকবে? এই মানুষটার কাছ থেকে আবেগ আড়াল করে নিজেকে গুটিয়ে রাখলে তো তার কোনো লাভ নেই, বরং অজস্র ক্ষতি। রোজার দুনিয়াবি চিন্তার মাঝে হুট করে আহমেদ ঘাড় ঘুরিয়ে রোজার দিকে তাকালো। রোজা একটুও চমকালো না, বরং চোখের পলক না ফেলেই ধীরে সুস্থে আহমেদের গলা থেকে চোখ উঠিয়ে সেই ঈগল চোখের ঠিক মনের দিকে তাকালো। আহমেদ কি বুঝলো কে জানে, সেও মুগ্ধতার সাথে খানিকক্ষণ তাকিয়ে রইল রোজার স্থির চোখের দিকে। এই দৃষ্টি অনেকদিন তার নাগালের বাইরে ছিল যে। ঠিক 3 বছর আগে কানাডা যাওয়ার সময় এয়ারপোর্টে আহমেদ রোজার এমন কাতর নেত্রপল্লব দেখেছিল, যার গভীরে ছিল অসহায়ত্ব, আকুলতা আর অবিরাম ভালোবাসা। আজ সেই চোখ জোড়া আবারও দেখে আহমেদও সেই দৃষ্টিবন্দি করে নিল নিজের চোখের মায়ায়। হঠাৎ করে আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, গায়ক হয়েও এতদিন দ্বিতীয়বারের মতো তোমাকে ইমপ্রেস করতে সবসময় ফিটফাট হয়ে নায়কের মতো সেজে তোমার সামনে ব্যারনের মতো গড়াগড়ি খেতাম, তখন তো একটুখানি ফিরে তাকালে না। রোজা ভ্রু কুঁচকে ফেলল। একটু থেমে আহমেদ আবার বলল, কোনো মতো ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে অগোছল অবস্থাতেই হিরো আলমের মতো সেজে পাগলের মতো ছুটে আসলাম এখানে। রাজ তুমি এমনভাবে তাকিয়ে রয়েছ যেন আমি বর সেজে আছে আর তোমাকে এখন কোলে করে বাসর ঘরে নিয়ে যাচ্ছে। রোজা এবারও স্থির রইল। চোখ তো দূরের কথা, চোখের পাতাও নড়ল না। হয়তো আহমেদের লাগাম ছাড়া কথাটা শুনতে পায়নি রোজা। শুনতে পারলে আহমেদের একটা চুলও মাথায় থাকতো না আর। আহমেদ আবারও বলে উঠল, দেখেছ অবস্থা, এখনো তাকিয়ে আছো, তোমার তো চোখের পলকও পড়ছে না। তোমার রুচির এত দুর্ভিক্ষ হলো কবে মাই কুইন? রোজা এবার যন্ত্রের মতো উত্তর দিল, 4 বছর আগে। অহনা ডিভানের উপর বসে বসে নখ খুঁড়ছে। এদিকে রিয়াদ বারবার সৌরভের নাম্বার ডায়াল করছে আর কল করছে। নাহিদ এবং নুরা চিন্তিত মুখে বসে আছে এবং রিয়াদের পাইচারি করছে। আজ তাদের কারোরই ঘুম হলো না। একটু আগেই সৌরভ কল করে রিয়াদকে খবর দিয়েছে যে আহমেদ শ্যামপুরের দিকে গিয়েছে। এটা শুনে তারা একটু স্বস্তি পেলেও এখন তাদের আহমেদ এবং রোজার দুজনের জন্যই টেনশন হচ্ছে। রিয়াদ ফোন হাতে নিয়ে ঘুরপাক খাচ্ছে। কোনো খবর পেলেই সৌরভের কল আসার কথা। একটু পরেই রিংটন বেজে উঠল। সবাই উৎসুক হয়ে তাকালো। রিয়াদ সঙ্গে সঙ্গে কলটা ধরে বলল, হ্যাঁ সৌরভ, বল কি খবর? স্যার এবং ম্যাম ঠিক আছে তো? সৌরভ নরম করে বলল, রিয়াদ ভাই আপনি টেনশন করবেন না, স্যার এমন ম্যাম ঠিক আছে, কিন্তু রিয়াদ চিন্তিত স্বরে বলল। কি কিন্তু? সৌরভ অসহায় কণ্ঠে বলে উঠল, ম্যামের পায়ে গুলি লেগেছে রিয়াদ ভাই। রিয়াদ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল। কি, ম্যামের গুলি লেগেছে? কথাটা কর্ণকুহুরে পৌঁছানো মাত্রই ঘরে থাকা সবাই উঠে দাঁড়ালো। অহনার মস্তিষ্ক থমকে গেল। নাহিদ যেন কথা বলতেই ভুলে গেল। নুরা ইতিমধ্যে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। অহনা দ্রুত গতিতে রিয়াদের কাছে দৌড়ে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে বলল, কি হয়েছে রিয়াদ? গুলি লেগেছে মানে? ম্যামের কোথায় গুলি লেগেছে? ম্যাম ঠিক আছে তো? রিয়াদ দু আঙ্গুলে কপাল ঘষে বলল, কিভাবে হলো এটা সৌরভ? ম্যামের কি অবস্থা? ম্যাম ঠিক আছে তো? এখন কি হবে? সৌরভ আবারও আশ্বস্ত করে বলল, রিয়াদ ভাই টেনশন করো না, সৌভাগ্য বশত গুলিটা ম্যামের পায়ের ভিতরে ঢুকেনি, পা দিয়ে ঘেঁষে বেরিয়ে গিয়েছে।
এই খবরটাও তো পাইতাম না, শ্যামপুরে কোনোভাবে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। একটু আগে স্যারে কোনো একটা ল্যান্ডলাইন থেকে কল করে আমাদেরকে বলল, আর বলল যে আমরা ভোরবেলায় স্যারের বাংলোতে চলে যাই। রিয়াদ বলে উঠল। কাল কেন, আজকেই যাই। সৌরভ একটু আমতা আমতা করে বলল। আসলে আজকে রাতটা স্যার আর ম্যাম একসাথে থাকুক না। স্যার তো আছে ম্যামের সাথে, আমার মনে হয় না স্যার থাকলে ম্যামের তেমন অসুবিধা হবে। রিয়াদ কিছু একটা বুঝতে পারলো আর বলে উঠল। ও আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভোরবেলায় গাড়ি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে অহনা পেছন থেকে বলে উঠল। রিয়াদ, সৌরভ ভাইকে জিজ্ঞেস কর ওই কুত্তার বাচ্চাটা কোথায়। রিয়াদ আবারও খেপে উঠল এবং সৌরভকে উদ্দেশ্য করে বলল। আসলে তো ওই কুত্তার বাচ্চাটা কোথায় রে? ওই জানোয়ারটা শ্যামপুর থেকে বের হতে পারলো কি করে? খবর পেলাম ও নাকি একদম অক্ষত অবস্থায় নিজের ডেরায় ফিরে গেছে। সৌরভ ফিসফিস করে বলে উঠল। রিয়াদ ভাই, আজ ইচ্ছে করে স্যার ম্যাডাম ওই জানোয়ারটাকে যেতে দিয়েছে। এত তাড়াতাড়ি সব খেলা কি শেষ হবে নাকি? আর ওই জানোয়ারটা তো ম্যামকে গুলি করেছে, যার কারণে ম্যাম দুর্বল হয়ে গিয়েছে। স্যারও সেভাবে কিছুই করেনি। সেই সুযোগে যে স্যার ম্যামকে মেরে ফেলেনি সেটাই অনেক। ম্যাম সুস্থ হয়ে যাক, স্যার কাল ভোরবেলায় ফিরে আসুক, তারপর তো সব হিসেব সুদে আসরে বুঝে নিব। এবার নূরা রিয়াদকে কিছু একটা ইশারা করলো। ইশারাটা রিয়াদ বুঝতে না পারলেও অহনা বুঝতে পেরে ছো মেরে রিয়াদের হাত থেকে ফোন নিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলল। সৌরভ ভাই, একটা কথা বলার ছিল। হ্যাঁ অহনা বলো। না মানে আসলে আমরা একটা কথা জানতে পেরেছি, যেটা জানতে পারলে হয়তোবা স্যার একদম ভেঙে পড়বে, পাগলও হয়ে যেতে পারে। না মানে আমি এখনও বুঝতে পারছি না এটা সত্যি নাকি মিথ্যে, তবে মিথ্যে হওয়ার চান্স 1%, তাই জানানোটা প্রয়োজন। সৌরভ বলল। কি কথা? অহনা বলে উঠল। আমাদের ম্যাম তো লুকিয়ে বিয়ে করেছে সৌরভ ভাই। সৌরভ আনমনে বলে উঠল। ও আচ্ছা, এই তো খুব ভালো খবর। কি? বিষয়টা ঠিকঠাক মস্তিষ্কে পৌঁছাতেই সৌরভের মাথায় বাজ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আহমেদ এটা সহ্য করবে কিভাবে? এই কথাটা কোনো মতেই যদি আহমেদ জানতে পারে তাহলে সবাইকে খুন করে দেবে, এটা মনে করে সৌরভ ঢোক গিল। কি বলছো অহনা? তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। আরে ম্যাম কেন বিয়ে করতে যাবে? আজব, কোন অবাগা ম্যামের মতো বিপদ নিরামিষ অদ্ভুত মানুষকে বিয়ে করবে কে বলো? এটা ভুয়া খবর। আর তাছাড়া ম্যাম তো স্যারকে ভালোবাসে। আর নিজেও চিন্তিত স্বরে বলল। আরে আমিও তো সেটাই জানি, কিন্তু ম্যাম আসলেই বিয়ে করেছে, জলজান্ত প্রমাণ আছে। কাকে করেছে সেটা এখনও বলতে পারছি না, কিন্তু ম্যাম চাকরি হওয়ার আগেই বিয়ে করেছে, এটা একদম শিওর। সৌরভ এইবার অসহায় কণ্ঠে বলে উঠল। এসব অমঙ্গল কথা বলো না মোহনা। তা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে, একদম ভেঙে পড়বে, নিজেকে শেষ করে দিবে, স্যারের ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে। আর এটা জানি আমি, এটা জানলে আমাকে গাছের সাথে উল্টে মারবে। আহমেদ এবং রোজা ঠিক আছে, এটা জানার পর সবাই একটু স্বস্তি পেল। কিন্তু অহনা রুম জুড়ে পায়চারি করছে এবং রোজার পার্সোনাল ইনফোতে ম্যারিড লেখাটার কথা ভাবছে। এটা ভুয়া হতেই পারে না। অফিসিয়াল কাগজে কখনো ভুয়া তথ্য ম্যাম দিতে পারবেন না। তাহলে কিভাবে কি? ম্যাম কখন বিয়ে করলো, কেন বিয়ে করলো, কবে বিয়ে করলো, আহমেদ স্যারের মতো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রেখে কাকে বিয়ে করলো, আমরা কেন কিছু জানতাম না? ম্যাম যদি বিয়ে করেই থাকে তাহলে ম্যামের সেই অভাগা হাজব্যান্ড কোথায় এখন? রিয়াদ বিরক্তির স্বরে বলল। কি শুরু করেছিস তুই? থাম তো, ম্যাম আসুক না, তারপর জিজ্ঞেস করবি। নাহিদ রিয়াদকে অনুকরণ করে ব্যঙ্গ করে বলে উঠল। হ্যাঁ ম্যাম আসুক না, তারপর জিজ্ঞাসা করবি। ম্যামকে এই কথা জিজ্ঞেস করলে ঝড়ের বেগে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবে, নিজের হাড্ডি খুঁজে পাবি না। আবার যদি জানতে পারে আমরা ম্যামের পার্সোনাল ইনফোর ফাইলে ম্যামের অনুমতি না নিয়ে হাত দিয়েছিলাম, তাহলে তো আমাদের পেটে হাই ভোল্টেজের বোমা মেরে দিবে, শিওর থাক। অহনা এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল। বিশ্বাস করে রিয়াদ, ম্যাম যদি এটা করে থাকে, ম্যাম যদি সত্যি এভাবে আহমেদ স্যারকে ঠকিয়ে থাকে, তাহলে আমি ম্যামকে রিজন লেটার জমা দিয়ে গ্রামে চলে যাব। নূরা হতভম্ব হয়ে বলে উঠল। কি বলছো আপু? অহনা বলল। হ্যাঁ,
যা বলেছি ঠিকই বলেছি। স্যার ম্যামকে কতটা ভালোবাসে, আর ম্যাম স্যারকে এইভাবে ঠকাতে পারলো, বিয়ে করে নিল। তাও আবার স্যার কানাডাতে যাওয়ার সাথে সাথেই বিয়ে করেছে। এর জন্যই তো চাকরির সময় নিজেকে ম্যারিড বলে পরিচয় দিয়েছে। ম্যাম আমার আদর্শ। আমি কখনোই এটা আশা করিনি। বিশ্বাস করো নূর, এটা সত্যি হলে ম্যামকে আমি নিজ দায়িত্বে রেজাল্ট জমা দিয়ে দেব। ম্যামের সাথে কাজ করার কোনো দরকার নেই আমার। রিয়াদও একইভাবে বলে উঠল। আমিও। এবার নূরা এবং নাহিদ একে অপরের দিকে তাকালো। রিয়াদ এবং অহনা রোজাকে রিজাইন লেটার জমা দেওয়ার জন্য মনোভাব করে ফেলেছে। নূরা কিছু একটা ভেবে বিড়বিড় করে বলে, আমি যেদিন প্রথম ম্যামকে দেখেছিলাম সেদিনই ম্যামের বাম হাতের অনামিকা আঙ্গুলে একটা সুন্দর আংটি লক্ষ্য করেছিলাম। সেই অনুযায়ী ম্যাম বিবাহিত হতে পারে, কিন্তু রাজি আন্টির কথা অনুযায়ী তো সেই আংটিটা আহমেদ স্যার দিয়েছিলেন ম্যামকে। তাহলে ম্যাম চাকরির আগেই বিয়ে করে থাকলেও আহমেদ স্যারের দেয়া আংটিটি কেন এখনো পরে থাকবে? হিসেব তো মিলছে না। আর এদিকে নাহিদ দোটানায় ভুগছে। সে কিছুতে এসব বিশ্বাস করবে না। তার ম্যাম কখনই প্রতারক নয়। কিছু একটা ভেবে নাহিদ মনে মনে বলে উঠল, আমরা ম্যাম কখনোই এমন করতে পারে না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। অন্ধকারের মধ্যে বৃষ্টির তালে আহমেদ রোজাকে কোলে নিয়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করল। বৃষ্টির আওয়াজ ও জঙ্গলের স্রোত যেন তাদের কাহিনীকে নতুনভাবে লিখছিল। আহমেদ রোজাকে কোলা নিয়ে যেতে যেতে তার হৃদয়টি একটি আবেগময় সুর বাজছে। আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত, তুমি কি তা জানো? অবশেষে সেই কাঙ্ক্ষিত বাংলোতে তারা পৌঁছালো। আহমেদ এবং রোজা যখন বাংলার গেটের প্রবেশ করলো তখন তাদের চারপাশের পরিবেশটি যেন একটি ভিন্ন জগতের সেরা। বাংলোর অন্ধকারে আলো ফুটে উঠেছিল, তবে সেই আলো ছিল নরম একটি খাজে রাখা তেলের বাটি ধোয়াটে আলো ফেলছিল, যা ঘরটিকে একটি রহস্যময় পরিবেশে বিরাজ করছিল। চারপাশের দেয়ালগুলি ঘন কাঠের তৈরি, যা দূরে থেকে আসা বৃষ্টির শব্দকে থামিয়ে দিয়েছিল, যেন সমস্ত পৃথিবী তাদের থেকে দূরে। আহমেদ রোজাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে রোজা অনুভব করলো যেন তার সমস্ত দুঃখ, বেদনা, ভয় আর অভিমান সেখানে ফুরিয়ে গেল। বাংলোর ভেতরটি যেন তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠল, যেখানে কেউ তাদের বিরক্ত করবে না। একটা পুরনো সিটিং চেয়ারে রোজাকে আস্তে করে শুইয়ে দিল আহমেদ। এরপর রোজার কাছে থেকে সরে আসতে চাইলেই বাধা পেল। রোজা এখনও আহমেদের গলা ধরে আছে। রোজা বেশ শক্তভাবে গলা ধরেছে আহমেদের। আহমেদ ভাবলো ঠান্ডায় রোজা গলা ছাড়ছে না, তাই নরম কণ্ঠে বলল, কি হলো রোজা, ছাড়ো আমায়। রোজা নিবু নিবু চোখেই কপট রাগ দেখিয়ে বলল, কেন ছাড়বো কেন? ফোসকা পড়েছে আপনার গায়ে, আমি ধরলে ছাড়ো ছাড়ো করছেন আপনি। আর ওই মেয়ে যখন ধরেছিল, কাছে এসেছিল, তখন তো আপনার মুখেও কথাও ছিল না, গায়ে শক্তি ছিল না। আহমেদ অবাক হয়ে বলল, তুমি কিভাবে? রোজা আরেকটু জোরে বলল, কেন? ওই মেয়ের ছোঁয়া অনেক ভালো লাগছিল, তাই না? মিসকিনের মতো যে ছোট ছোট জামা পরে এসেছিল, ওগুলো ভালো লেগেছিল। জিবার স্পর্শ খুব ভালো লেগেছে। এই কারণেই এখন তো আমাকে গেও মনে হচ্ছে, আমার স্পর্শ গরিবই মনে হচ্ছে। আহমেদ হতভম্ব হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছো? কখনোই না, আমি তো বেয়াদব মহিলাকে আটকাতে। আহমেদকে থামিয়ে দিয়ে রোজা আবারও বলে উঠল, অবশ্য মনে তো হবেই, স্বাভাবিক। আমি তো ওই মেয়ের মতো নায়িকা নই, ওর মতো হট নই, ওর মতো বাকি কথাটা কি হবে সেটা আন্দাজ করতে পেরে বাকি কথা বলতে না দিয়ে আহমেদ এক হাত দিয়ে রোজার মেশিনের ন্যায় চলন্ত ঠোঁট চেপে ধরল। আর কোনো দরকার নেই মাই কুইন, হয়েছে, এখানেই লাগাম যেন। আমি বুঝতে পেরেছি, আমি বেশ বুঝতে পারছি যে এই 3 বছরে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে সবাই মিলে আমার সহজ সরল ভোলা ভালা রোজাটাকে হাই ভোল্টেজ প্রো ম্যাক্স বানিয়ে দিয়েছ। রোজা চোখ পাকিয়ে নিজের মুখ থেকে আহমেদের হাত সরিয়ে বলে উঠল, সত্যি কথা বললে তো গায়ে লাগবেই। বড়ি ফট করে আহমেদের গলা ছেড়ে দিল। আপনাকে আমি আর ধরবই না, জানতো যেবার কাছে যান, আমাকে আর স্পর্শ করতে আসবেন না। হিরোগিরি করে কোলে নিতে এসেছিল, নিজেকে নায়ক মনে করছে। আহমেদের এবার চোয়াল ঝুলে পড়ল। কোন হাদারাম রোজাকে সব বলে দিয়েছে? তাকে পেরে হারপিকের জুস খাওয়াতো আহমেদ।
এতক্ষণ কি সুন্দর করে গলা জড়িয়েছিল তার কুইন, এখন আবার বলছে আর ধরবে না। এ কি বিপদ! সে তো পুরোপুরি ছাড়তে বলেনি, শুধু ছাড়তে বলেছিল গরম পানি আনার জন্য, পরে না হয় আবার ধরতো। আহমেদ তো তাই চায়। রোজার গুলি লাগা জায়গাটা পরিষ্কার করতে হবে বলে আহমেদ গরম পানি আনতে যাচ্ছিল। এই মেয়েকে এখন বোঝাবে কে? রোজা তখন থেকে মুখ ঘুরিয়ে আছে। আহমেদ কিছু বলল না, অভিমান পড়েও ভাঙানো যাবে। তবে তার মন অন্য এক দুশ্চিন্তায় ভরে ওঠে, কারণ সে জানে যে গুলির ক্ষত যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয় ইনফেকশন হতে পারে। রোজার আহত পায়ের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আহমেদ উঠে চলে যায়। রোজা আর চোখে আহমেদের প্রস্থান দেখে। লোকটা আমাকে রেখে গেল কেন? আহমেদ দ্রুত পা চালিয়ে রান্নাঘরে গিয়ে একটি বড় পাত্রে পানি ফোটায়। গরম পানি হওয়ায় অপেক্ষায় সে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। একটি পরিষ্কার তোয়ালে, অ্যান্টিসেপটিক দ্রবণ এবং ব্যান্ডেজ। সপ্তাহে সপ্তাহে আহমেদ বাংলো পরিষ্কার করার জন্য লোক পাঠায়। ভাগ্যিস সব প্রয়োজনীয় জিনিস এখানে আগে থেকেই ছিল। পানি ফুটে উঠল। আহমেদ তা একটি পাত্রে নিয়ে আসে। আহমেদ তড়িঘড়ি করে রোজার কাছে এসে পাশে টুল নিয়ে বসে। রোজা আর চোখে দেখতে থাকে আহমেদের কার্যক্রম। লোকটা আবার এই গরম পানি এনেছে কিসের জন্য? আহমেদ তোয়ালেটা সেই গরম পানির ভেতরেই চুবিয়ে দেয়। এরপরে সেটা সাইডে রেখে রোজার পায়ে হাত দিতেই রোজার সাথে সাথে বলে ওঠে, এ কি পায়ে হাত দিচ্ছেন কেন? হাত সরান। আহমেদ কোনোরূপ ভাবান্তর না হয়ে রোজাকে চোখ পাকিয়ে বলল, তবুরি করতে এসো না তো। এসব করতে গিয়ে তো নিজের এই অবস্থা করলে। আমাকে আমার কাজ করতে দাও, মুখে কুলু পেটে থাক। রোজা চুপসে গেল। সে একটু গড়ে গিয়েছে দেখে কি আহমেদ আবারও আগের মতো তাকে ধমকাধমকি দেওয়া শুরু করলো। রোজা বেশ চিন্তায় পড়ে গেল। না, বেশি গলে যাওয়া যাবে না। আহমেদ রোজার আহত পাটা হাতে তুলে নিল। যত্ন সহকারে তার পায়ে ক্ষত স্থানে তোয়ালিটা ভিজিয়ে রেখে দিল। গরম পানির স্পর্শে রোজা ব্যথায় একটু নড়ে উঠলেও আহমেদ সাবধানে কাজ করে চলে। প্রথমে গরম পানির সাহায্যে ক্ষত স্থানের চারপাশ পরিষ্কার করে, যেন কারো ময়লা বা ধুলো জমে না থাকে। এরপর অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করে জায়গাটা জীবাণুমুক্ত করে। রোজা মুখে কিছু না বললেও আহমেদের যত্ন অনুভব করে। তার হাতের স্পর্শ এতটাই কোমল যে রোজা জানে সে তার প্রতিটি ব্যথার প্রতি মনোযোগ দিচ্ছে, ক্ষত পরিষ্কার করছে। আহমেদ শান্তভাবে ব্যান্ডেজ নিয়ে আসে, যত্নের সাথে জায়গাটা ব্যান্ডেজ করে। এতক্ষণে যন্ত্রণাটা কমল। রোজা ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করেছে। আহমেদ পাশে বসে থাকে। এক মুহূর্তের জন্য তাকে একা ছেড়ে যেতে চায় না। রোজা দীর্ঘক্ষণ নীরব ছিল। যন্ত্রণার ভারে চোখে তন্দ্রা আসতে চাইছিল, কিন্তু ব্যথা তাকে স্থির থাকতে দিচ্ছিল না। আহমেদ পাশে বসে প্রতিটা মুহূর্তে তার যত্ন নিচ্ছিল, যেন তার নিজের ব্যথা ভুলে গেছে। এক মুহূর্তেই রোজা ধীরে ধীরে চোখ খুলে আহমেদের দিকে তাকালো। তার চোখে অনুরোধের এক গভীর ছায়া, যেন সেই কঠিন শক্ত মেয়েটির সমস্ত প্রহরী এক মুহূর্তেই ভেঙে পড়ল। রোজার কণ্ঠ নরম অথচ ভাঙা, যেন ভেতর থেকে আসা কষ্টের প্রতিধ্বনি। শুনুন। আহমেদ তার দিকে তাকায়, চোখে উদ্বেগ। কি হয়েছে রোজা? ব্যথা পেয়েছো নাকি? পানি খাবে? রোজা তার মাথা ধীরে ধীরে নাড়ল, কিন্তু কথা বলতে গিয়ে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। চোখের কোণে জমে থাকা অশ্রু ছলছল করছিল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আপনি আমাকে আগেই সব কিছু খুলে বলেননি কেন? নিজে তো কষ্ট পেলেন, সাথে আমাকেও শুধু শুধু কষ্ট দিলেন। আগেই সব কিছু বলেননি কেন? আহমেদ মুচকি হেসে তাচ্ছিল্য বলল, তুমি সুযোগ দাওনি তাই, বরং উল্টো তো আমায় কত কষ্ট দিলে। রোজার এবার ঠোঁট ভেঙে কান্না আসতো। আহমেদ তড়িঘড়ি করে রোজার মুখখানা হাতের মুঠোয় পুড়ে নিল। আরে মাই কুইন, আমি তো মজা করছিলাম, কাঁদছো কেন বোকা? রোজা তাও কাঁদতেই থাকলো। 3 বছর ধরে জমানো সমস্ত কান্না বেরিয়ে এলো যেন। আহমেদ এবার রোজার আর একটু কাছে গিয়ে বলল, মাই কুইন, তুমি অনেক স্ট্রং হয়ে গেছো। তুমি তো আগের মতো ছেচকাদুনো নেই। কেঁদো না, আমি তো মজা করছি। শোনো, আমি আমার রোজাকে আর দুর্বলভাবে দেখতে চাই না। আমার রোজা এখন অনেক শক্ত হয়ে গেছে। এখন আমার রোজাকে দেখলে সমস্ত ক্রিমিনালরা ভয়ে কাঁপে, সবাই ভয় পায়। আর তুমি আমার সামনে এইভাবে কাঁদছো, জনগণ তো তোমায় মেনে নেবে না মাই কুইন। রোজার কান্নারত মুখের দিকে তাকিয়ে আহমেদ আবারও বলল, আমি দুবার তোমার প্রেমে পড়েছি। একবার প্রেমে পড়েছি অসহায় সহজ সরল ভোলামালা রোজার, আরেকবার প্রেমে পড়েছি সিক্রেট আন্ডার কাভার টিমের একজন স্ট্রং পার্সোনালিটির লিডারের। রোজা হালকা হেঁচকি তুলতে তুলতে বলল,
আপনি এখন আমায় ঘৃণা করেন তাই না? রোজার প্রশ্নে আহমেদ কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তার চোখের কোণে অদ্ভুত এক গভীর দৃষ্টি, যেন শব্দ খুঁজে পাচ্ছে না। তারপর ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তুমি ঘৃণা? রোজা, আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে এত বছর ধরে তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দে এভাবে হৃদয়ে ধরে রাখতাম না। এই শব্দটা মনেও এলো না, এই শব্দটা মনেও এলো না। ঘৃণা তো অনেক সহজ ব্যাপার, ভালোবাসা সেটাই তো সবচেয়ে কঠিন। আমি কখনো ভাবিনি যে একদিন তোমার চোখের দিকে তাকিয়ে এই কথা বলতে হবে। তুমি জানো না কতটা কষ্ট হয়েছে তোমার প্রতি আমার অনুভূতি বোঝাতে। আহমেদের চোখে জল চিকচিক করছিল, কণ্ঠ ভারী হয়ে এলো। দূরে থাকা তোমার অপবাদ সইতে সইতে আমি ভেঙে পড়েছি, কিন্তু রোজা, আমি তোমাকে কখনো ঘৃণা করতে পারিনি। আমি শুধু তোমাকে ভালোবেসেছি, তোমার প্রতিটা মুহূর্তে, তোমার প্রতিটা নিঃশ্বাসে। রোজার চোখে কান্না থমকে গেল, আর আহমেদের কথা যেন তার ভেতরের সব দ্বিধা ভেঙে দিল। রোজা কোনো মতে বলে উঠল, আমায় ক্ষমা করে দিন প্লিজ। আহমেদ সাথে সাথে রোজার দিকে ঝুঁকে গিয়ে রাগান্বিত স্বরে বলল, বলেছিলাম না, সত্যিটা জানার পর আমার কাছে ক্ষমা চাইবে না। আমি একটুও রাগ করিনি, কারণ আমি জানতাম আমার রোজা যতই বাইরে থেকে আমাকে এড়িয়ে যাক না কেন, সে আমাকে মনে মনে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, ভীষণ ভালোবাসে। রোজা কান্নারত অবস্থাতেই মাথা নাড়ল। হ্যাঁ, সে বাসিত নিজের থেকেও বেশি ভালোবাসে। তার বাবা মারা যাওয়ার পর তো এই পৃথিবীতে শুধুমাত্র আহমেদই তার কাছে একমাত্র আপন। আহমেদের জন্যই তো এখনো বেঁচে আছে সে। সেই দিন পুরোপুরি যেবার ঘটনাটা বিশ্বাস করলে সে সুইসাইড করতে দুইবার ভাবত না। আহমেদ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, তার চোখে বিস্ময় আর গভীর আবেগ। রোজা যাকে সে সবসময় শক্ত এবং অটল দেখেছে, আজ তার সামনে এতটা অসহায়। রোজা, আহমেদের কণ্ঠে যেন একটি আকুলতা ছিল। সে সামনে এগিয়ে এসে রোজার হাত ধরে ফেলল। রোজা তাকে ছুঁতে পারল না, কারণ তার মন ও শরীরের মধ্যে দ্বিধা চলছিল। আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে পড়ল। তবে আমি এক শর্তে তোমাকে ক্ষমা করতে পারি। রোজা যেন এরই অপেক্ষায় ছিল, তড়িঘড়ি করে পড়ে উঠল। কি শর্ত বলুন? আহমেদ একটা ঢোক গিরে বলল, কানাডা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। দেশে আসার পর থেকে তো তোমার অবহেলায় ঠিকমতো নিঃশ্বাসটাও নিতে পারিনি। একটু থেমে আহমেদ আবেগঘন কণ্ঠে আবারও বলল, একটু শান্তিতে ঘুমোতে চাই আমি। তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাই। চিন্তা করো না, বেশি ভার দেব না, তোমার পায়ে একটু ব্যথা লাগবে না। তখন রোজা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এত আকুল আবেদন! তার চোখের গভীরে ফুটে উঠল এক অজানা মমতার ছোঁয়া। বুকের ভেতর এক অদ্ভুত স্পন্দন শুরু হলো, যেন এই মুহূর্তটি সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল বহুদিন। রোজার চোখে জল টলমল করে উঠল, ঠোঁটের কোণে এক অশ্রুসিক্ত হাসি ফুটিয়ে তুলে বলল, এমন শর্ত দিলে তো আমি বহুবার ভুল করব, তখন কি হবে? আহমেদ মুচকি হেসে বলল, তখন বহুবার এই বলবান মানুষটাকে তোমার বুকে জায়গা করে দেওয়া লাগবে। রোজা অশ্রুসিক্ত লোচনেই হাসল। এরপর শুয়ে থাকা অবস্থাতেই ধীরে ধীরে নিজের কাপা দুহাত বাড়িয়ে দিল আহমেদের দিকে, যেন সারা পৃথিবীর ভালোবাসা দিয়ে তাকে নিজের বুকে আঁকড়ে ধরতে চায়। আহমেদ রোজার বাড়িয়ে দেওয়া দুহাতের দিকে তাকিয়ে সময় নিল না, ঝুঁকে গেল রোজার উপর, যেন পৃথিবীর সব ক্লান্তি এই ভালোবাসায় নিভৃত আশ্রয়ে মুছে যাবে। আহমেদ আবেশেই চোখ বুঝে তার বুকে মাথা রাখল। রোজা তার এক হাত রাখলো আহমেদের পিঠের ওপর, আরেক হাত গলিয়ে দিল আহমেদের চুলে, মৃদু হাতে বুলিয়ে দিতে থাকলো। প্রতিটা স্পর্শে মিশে আছে একরাশ ভালোবাসা। হৃদয়ের প্রতিটা স্পন্দন যেন একে অপরের মাঝে মিলিয়ে গেল। চারপাশের জগৎটা যেন থেমে গেছে, শুধু ছিল এই নিস্তব্ধ ভালোবাসার স্পর্শ, যেখানে আর কোনো শব্দের প্রয়োজন নেই। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, প্রকৃতি যেন তাদের এই নিঃশব্দ ভালোবাসার সাক্ষী হয়ে গেছে। রোজার বুকের উষ্ণতায় আহমেদের কষ্ট একটু একটু করে মিলিয়ে যেতে থাকে। এত প্রশান্তির মাঝেই চোখ নেমে আসে গভীর তন্দ্রা। দুজনের মধ্যে নীরবতায় গভীরে লুকিয়ে থাকা আবেগ সেই মুহূর্তটিকে আরও ভারী করে তোলে। রোজা যেন নিজেকে সংবরণ করতে চেষ্টা করল, কিন্তু আহমেদের প্রতি তার আকর্ষণ অসম্ভব ছিল। সে অনুভব করেছিল আহমেদ তাকে কতটা ভালোবাসে, এবং সেই ভালোবাসার আকর্ষণে সে যেন তার সমস্ত অসুবিধা ভুলে গেছে।